हेलो फ्रेंड्स, वेलकम बैक एगेन टू योर चैनल ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আবার হাজির হয়ে গেছি। 9-10-এর এক্সাম কমপ্লিট আমাদের। তো যারা বিগত 3 মাস ধরে পড়াশোনা করছো আমার এই চ্যানেল থেকে এবং কঠোর পরিশ্রম করেছো, কোয়েশ্চেন পেপার দেখে আমার মনে হয় তারা খুব একটা স্যাটিসফাইড নও যে লেভেলের কোয়েশ্চেন এসেছে। তো যাই হোক, কিন্তু আশা করছি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে। এখনও সামনে একটা পরীক্ষা রয়েছে আমাদের 11-12, এটাকে এখন টার্গেট করো তোমরা। তো আজ আমি নিয়ে এসেছি অল পাবলিকেশান ডেটস 11-12-এর সিলেবাসে। এবার দেখো, 11-12-এর টোটাল 34টা টেক্সট রয়েছে আমাদের। এই 34টা টেক্সটের মধ্যে 12টা টেক্সট আবার কমন টেক্সট আছে, মানে এই 12টা টেক্সট 9-10-এর সিলেবাসটা তো আছে, তাহলে এই 12টাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। টোটাল 22টা টেক্সটের আমি পাবলিকেশান ডেটগুলো এখানে বলবো তোমাদের, আর কোথায় পাবলিশ হয়েছিল সেই কালেকশানগুলো বলে দেবো। সাথে সাথে যদি কোনো টেক্সটের কম্পোজিশান ডেটটা ইম্পর্টেন্ট থাকে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। একবার তোমরা করে নাও, এটাকে ইগনোর করো না এই ভিডিওটা। কারণ ভেবো না যে দাদা 9-10 তো দেয়নি কোনো পাবলিকেশান ডেট, তো দেয়নি 9-10-এ বলে যে এখানেও যে দেবে না কোনো একটা, এটা আমরা বলতে পারি না। তো আশা করা যায় হয়তো একটা দিতেও পারে পাবলিকেশান ডেট, মিস করবে কেন? তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রত্যেকে দেখো। তারপরে আমাদের ফিউচার প্ল্যানিং কি হতে চলেছে 14 তারিখের পরে ইন্টারভিউয়ের জন্য, ডেমনস্ট্রেশনের জন্য, সব কিছু ডিটেলস আমি ভিডিও করে বলে দেবো তোমাদের, কিভাবে এরপরে ক্লাস করব আমরা। ওকে, তো আমাদের জার্নি এখন অনেকটা যেতে হবে, তো আর কথা না বাড়িয়ে চলো স্টার্ট করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, চলো শুরু করা যাক কবিতা থেকে। তো 3টে সনেট রয়েছে, সেই সনেটগুলো আগে আমরা দেখে নিই। চলো, তো প্রথম টেক্সট যেটা আমাদের লাভিং ইন ট্রুথ, এটা হচ্ছে সনেট নাম্বার 1। কার লেখা তোমরা সবাই জানো, স্যার ফিলিপ সিডনির লেখা। কম্পোজিশান হচ্ছে 1581 আর পাবলিকেশান ডেট হলো 1591। কোন গ্রন্থে পাবলিশ হয়েছিল? অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। ডিয়ার ফ্রেন্ডস, এই যে সনেটগুলো আছে একমাত্র শেক্সপিয়ারিয়ান সনেটটা বাদ দিয়ে এই সনেটগুলোর কম্পোজিশান ডেটটাও তোমরা করে নেবে, আর পাবলিকেশান ডেটটা এবং কোন গ্রন্থে পাবলিশ হয়েছে অবশ্যই করবে, আসার চান্স কিন্তু রয়েছে এটা। তো লাভিং ইন ট্রুথ কোন কাব্যগ্রন্থে ফ্রেন্ডস? অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা। 108টা সনেট এবং 11টা সঙের এই যে কালেকশানটা অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা, এই কালেকশানটার প্রথম সনেট নাম্বার 1ই হচ্ছে লাভিং ইন ট্রুথ। 1591, খুব ভালোভাবে মনে রাখবে সালটা, 1591। দেখো লাস্টে কি আছে? 1। 1591 শুরুতেও 1, শেষেও 1, এটা সনেট নাম্বার 1। অ্যাস্ট্রোফিল মানে হচ্ছে স্টার লাভার, আর স্টেলার অর্থ হচ্ছে স্টার। ওকে, আর কার উদ্দেশ্যে এটা লেখা হয়েছে? পেনেলোপি ডেভেরো। ওকে, পেনেলোপি ডেভেরো। নেক্সট, ওয়ান ডে আই রোট হার নেম, স্পেন্সারের লেখা এটা। কম্পোজিশন হচ্ছে 1594, সনেট নাম্বার 75, এটা 75 নম্বর সনেট। পাবলিকেশান হয়েছিল কত সালে? 1595। গ্রন্থটার নাম অ্যামোরেট্টি। কতগুলো সনেট আছে টোটাল? 88টা সনেট রয়েছে, 4টে লিরিক্স রয়েছে। এই অ্যামোরেট্টির অর্থ কি? এ লিটিল লাভ সং। ওকে, তো লিটিল সং বা লিটিল লাভ সং অ্যামোরেটি, তার 75 নম্বর সনেট হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম। এরপরে চলে এসো শ্যাল আই কম্পেয়ার দি, বিখ্যাত সনেট একটা শেক্সপিয়ারের 18 নম্বর সনেট, এটা সনেট 18। কম্পোজিশান ডেটটা শেক্সপিয়ারের ক্ষেত্রে, শেক্সপিয়ারের যে রচনাগুলো আছে সেখানে কম্পোজিশান ডেটটা ইম্পর্টেন্ট না, তবুও তোমরা দেখে রাখতে পারো 1590। পাবলিকেশান ডেটটা ইম্পর্টেন্ট, 1609 সালে এটা পাবলিশ হয়েছিল। কোন গ্রন্থে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সনেটস। এই গ্রন্থটাতে পাবলিশ হয়েছিল, গ্রন্থটার নামই হচ্ছে সনেটস। 1609 পাবলিশ হয়েছিল, 18 নম্বর সনেট এটা। টোটাল সনেট রয়েছিল 154টা, যেটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে প্রথম পোর্শন যেটা, ফার্স্ট পার্ট যেটা একটা ফেয়ার ইউথের উদ্দেশ্যে লেখা হয়েছে, তার মধ্যে 18 নম্বর সনেট হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি। তো 3টে সনেট আমাদের হয়ে গেল। সাথে সাথে তোমরা এই সনেটের টাইপগুলো করে নেবে। লাভিং ইন ট্রুথ এটা একটা পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেটকে 2 ভাগে আমরা ভাগ করি, একটা অক্টেভ থাকে আর একটা সেস্টেট থাকে। অক্টেভে 8টা লাইন থাকে, সেস্টেটে 6টা লাইন থাকে, আর শেষে অবশ্যই একটা কাপলেট থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে। ওয়ান ডে আই রোট হার নেম শেক্সপিয়ারিয়ান টাইপের সনেট, কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেট নয়। শেক্সপিয়ারিয়ান টাইপের সনেট কেন বলা হচ্ছে? কারণ শেক্সপিয়ারিয়ান টাইপ যেটা, সেটা 3টে কোয়াট্রেন থাকে।
কোয়ার্টেন মানে যেখানে 4টে করে লাইন, তো 3 4 12 আর একটা কাপলেট থাকে, সো 3 কোয়ার্টেন্স 1 কাপলেট, এটাকে বলে শেক্সপিয়ারিয়ান টাইপ। কিন্তু এক্স্যাক্ট শেক্সপিয়ারিয়ান সনেট নয়, তার কারণ এর রাইম স্কিমটা আলাদা শেক্সপিয়ারের থেকে। তাহলে এটা স্পেনসারের সনেট, স্পেনসারিয়ান, টাইপ হচ্ছে শেক্সপিয়ারিয়ান, আর 3টে কোয়ার্টেন আছে, একটা কাপলেট আছে। আর শেক্সপিয়ারিয়ান সনেট যেটা, সেটা তো অবশ্যই শেক্সপিয়ারিয়ান টাইপের সনেট, আর এর যে রাইম স্কিম সেটা সবার থেকে আলাদা, স্পেশাল রাইম স্কিম, এবি এবি, সিডি সিডি, ইএপিএফ, জিজি, বিখ্যাত রাইম স্কিম, মুখস্থ করে নেবে, প্রত্যেকে আসতে পারে প্রশ্ন। শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিমটা কি? এবি এবি, সিডি সিডি, ইএপিএফ, জিজি। আর যদি লাভিং ইন ট্রুথ, এই 3টে সনেটের রাইম স্কিমটা মুখস্থ করে রাখো। বাকি যদি তুমি বলো যে দাদা আর কোনো রাইম স্কিম আমি পড়বো না, তাহলে এই সনেট 3টে রাইম স্কিমটা একটু পড়ে নাও। লাভিং ইন ট্রুথ, এবি এবি, এবি এবি, সিডি সিডি, ইই, এইটা হচ্ছে তোমার লাভিং ইন ট্রুথের রাইম স্কিম। ওয়ান ডে আই রোট হার নেম, শেক্সপিয়ারিয়ান স্ট্রাকচার হলেও রাইম স্কিমটা আলাদা, এবি এবি, বিসি বিসি, সিডি সিডি, ইই। তো আশা করছি তোমাদের 3টে রাইম স্কিম হয়ে গেছে। অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা, অ্যামোরেটি, সনেটস 1591, 1595, 1609। ওকে, এর বাইরে আর কিছু করার দরকার নেই এখানে। চলো 4 নম্বর দেখি, লিখছো নিশ্চয়ই, অবশ্যই নোট করে নেবে খাতায়। নাম্বার 4 দেখি আমরা, চলো ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 4। তো 4 নম্বর টেক্সট আমাদের দ্য গুড মরো। দ্য গুড মরো জন ডানের লেখা, এর পাবলিকেশান হচ্ছে 1633। এই সালটা ভালো করে একটু মুখস্থ করে নাও, 1633, কারণ এর পরের কবিতাটারও সেম ডেট। তাহলে 1633, সংস অ্যান্ড সনেটস। দেখো গুড মরো যেটা, এটা তোমার অবেড, একটা সকালবেলার একটা তোমার ভোরবেলায় লেখা একটা কবিতা, যেটাকে অবেড বলা হয়, মর্নিং সং। তো এখানে একটা কাপেলকে নিয়ে লেখা হচ্ছে, সেই জন্য দেখো কাপেল এখানে 3-3, ঠিক আছে? তো কাপেল মনে রাখবে 3-3। তাহলে 1633 সংস অ্যান্ড সনেটস এই গ্রন্থে এটা পাবলিশ করেছিল। এরপরে আসছে ভার্চু, হারবার্টের লেখা, পাবলিকেশান হচ্ছে 1633। দেখো সেম, এটাও 1633, এটাও 1633। গ্রন্থটা মনে রাখবে দ্য টেম্পল। ভার্চুর সঙ্গে টেম্পলের একটা কানেকশানও রয়েছে, তাহলে মনে পড়ে যাবে এইভাবে তোমাদের। দ্য টেম্পল, সেক্রেড পোয়েমস অ্যান্ড প্রাইভেট ইজ্যাকুলেশনস। তাহলে দেখো ভার্চু, টেম্পল, সেক্রেড সব কানেক্টেড এই ওয়ার্ডগুলো, তাহলে সহজেই মনে থাকবে তোমাদের এই গ্রন্থটার নাম। এর পরের যে দুটো কবিতা খুব ইম্পর্টেন্ট, পাবলিকেশান ডেট যদি দিতে পারে, একটা হচ্ছে তোমার ল্যাম আর একটা হচ্ছে টাইগার। তো দ্য ল্যাম যেটা লেখা হচ্ছে, এটা 1789, 1789। আর তোমরা জানো ব্লেকের লেখা এগুলো। সংস অফ ইনোসেন্স এই যে কাব্যগ্রন্থটা 1789 পাবলিশ করে, এখানে ছিল দ্য ল্যাম। আর দ্য টাইগার যেটা, এটা পাবলিশ হচ্ছে 1794, সংস অফ এক্সপেরিয়েন্স এই গ্রন্থে। এখানে টোটাল 26টা কবিতা ছিল, এখানে 19টা কবিতা ছিল, এটাও মনে রাখবে। তো সাল দুটো দেখে নাও, 1789, 1794। টাইগার বানানটা খেয়াল করো, ল্যাম তোমার উইলিয়াম ব্লেক টাইগার বানান TYGER লিখেছেন। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের 7টা টেক্সট হয়ে গেল। আর এইগুলোর ক্ষেত্রে দেখো কোনোটারই আমি কম্পোজিশান ডেট লিখিনি, কোনো কম্পোজিশান ডেট করার কোনো প্রয়োজন নেই, এগুলোর আসবে না কখনো, কারণ জানাই নেই যে জন ডান কবে লিখেছিলেন এটা, বা হারবার্ট সাহেব কবে লিখেছেন এটা, এগুলো জানিই না আমরা, সেই জন্য এগুলো প্রয়োজন নেই কম্পোজিশান ডেট, শুধুমাত্র পাবলিকেশান ডেটগুলো করে নেবে, আর পাবলিকেশান কোন গ্রন্থে হয়েছিল সেইগুলো করে নেবে। চলো নাম্বার 8 থেকে দেখি। ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার 8 নম্বর কবিতা আমাদের দেখো, কুবলা খান। এই যে কুবলা খান, এটাকে বলা হয় কোলরিজের 3টে মাস্টারপিসের মধ্যে একটা। তো 3 মাস্টারপিসেস অফ কোলরিজ, 1 রাইম অফ অ্যানসেন্ট মেরিনার, 2 ক্রিস্টাবেল, আর 3 হচ্ছে এই কুবলা খান। এটা একটা ড্রিম পোয়েম, একটা ড্রিম ভিশন কোলরিজের। ওপিয়াম নেয়ার ফলে তিনি একটা মানে ড্রিম কনসাসনেসের মধ্যে চলে গিয়েছিলেন, সেখানে তিনি স্বপ্নে এটা দেখেছিলেন, সেটাই তিনি নোট করেছিলেন। যদিও এটা একটা ফ্র্যাগমেন্ট, কারণ এই কবিতাটা কমপ্লিট নয়। কোলরিজ আশা করেছিলেন যে প্রায় 300 লাইনে কমপ্লিট করবো এটাকে, কিন্তু ইনি মাত্র 54 লাইনই ওনাকে শেষ করতে হয়। তারপরে তোমার চলে আসে একজন তোমার ভিজিটার, চলে আসে ওনার বাড়িতে, ওনাকে ডেকে নেয়, দিয়ে কিছু বিজনেসের কথাবার্তা হতে থাকে, তারপরে উনি ভুলে যান আর মনে করতে পারেন না ড্রিমটাকে, সেই জন্য 54 লাইনই শেষ করতে হয়, সেই জন্য এটাকে ফ্র্যাগমেন্ট বলা হয়। ঠিক আছে, তাহলে একটা ফ্র্যাগমেন্টারি পোয়েম, এর একটা ড্রিম পোয়েম আমরা বলতে পারি, ভিশনে দেখা ওনার এটা।
তো এই যে কুবলা খান এই যে কবিতাটা, এর পাবলিকেশান ডেটটা দেখে নাও 1816। কীভাবে মনে রাখবে? তো এই যে বললাম কোলরিজের মাস্টারপিস এটা একটা, তার মানে উনি 16 কলা পূর্ণ করে ফেলেছিলেন এখানে। তাহলে এইভাবে মনে রাখবে 16 কলা পূর্ণ করেছেন কোলরিজ এখানে, 1816তে এটা পাবলিশ হচ্ছে। বইটার নাম দেখে নাও, ক্রিস্টাবেল কুবলা খান অ্যান্ড পেনস অফ স্লিপ। এই গ্রন্থটাতে প্রথম পাবলিশ করেছিল 1816তে। আবার দেখে নাও বইটার নাম কি, ক্রিস্টাবেল কুবলা খান অ্যান্ড পেনস অফ স্লিপ। তাহলে ক্রিস্টাবেল যে কবিতাটা, এটাও একটা মাস্টারপিস ওনার, 1816তে এটাও পাবলিশ হয়েছিল এই সেম গ্রন্থে, একই গ্রন্থে ক্রিস্টাবেল কুবলা খান এবং পেনস অফ স্লিপ এই কবিতাগুলো পাবলিশ করেছিল। তাহলে ক্রিস্টাবেলও হয়ে গেল আমাদের নাম্বার 9। এরপরে আসছে, আচ্ছা ক্রিস্টাবেলের দুটো পার্ট আছে, ঠিক আছে, পার্ট 1 এবং পার্ট 2। তো অনেকে আমাকে বলেছো দাদা পার্ট 1টাই শুধু পড়বো নাকি? দেখো দুটো পার্টই পড়ে রাখবে, কারণ সিলেবাসে তো বলা নেই যে অনলি শুধু পার্ট 1, তো দুটো পার্টই তোমাদের পড়ে রাখতে হবে। অনেক বড় কবিতা, তোমার মোর দ্যান 650 লাইন্সের কবিতা এটা। তো লাইন বাই লাইন পড়া তো একটু সমস্যাজনক অবশ্যই, এটা তোমার টাইম টেকিং। তো তোমরা সামারি ওয়াইজ যদি পড়ে নিতে পারো দুটো পার্টই, আশা করছি হয়ে যাবে। ক্রিস্টাবেল কবিতাটা শক্ত না, সহজ কবিতা, সেই জন্য লাইন বাই লাইন না পড়লেও যদি তোমরা সামারি পড়ে নিতে পারো, মোর দ্যান এনাফ, এটা তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো 1816তে পাবলিশ হচ্ছে ক্রিস্টাবেল কুবলা খান অ্যান্ড পেনস অফ স্লিপ। নাম্বার 10 দেখো, পরের কবিতা হচ্ছে আমাদের দ্য হলো মেন। বেশ ক্রিটিক্যাল একটা পোয়েম এটা। তো এই যে হলো মেন টি.এস. এলিয়টের 1925-এ পাবলিশ করেছিল দ্য ডায়াল পত্রিকাতে, মার্চ ইস্যু। দ্য ডায়াল পত্রিকা মার্চ ইস্যুতে এটা প্রথম পাবলিশ হয়। তারপরে বুক আকারে সেম ইয়ারে 1925-এ যে গ্রন্থটায় পাবলিশ করছে সেটার নাম পোয়েমস, 1909 to 1925 এই গ্রন্থে পাবলিশ হচ্ছে। এই কবিতাগুলোর কম্পোজিশন ডেট করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পাবলিকেশান ডেটগুলো আর বুকের নামগুলো করে নেবে। তো আমাদের 10টা হয়ে গেল টেক্সট। চলো নেক্সট আমরা যাব 11 নম্বর। ডিয়ার ফ্রেন্ডস, এবারে দেখো নাম্বার 11, মাই লাস্ট ডাচেস। পাবলিকেশান ডেটটা শুধু মনে রাখবে 1842, ওকে, 1842, বেলস অ্যান্ড পোমিগ্রানেটস থার্ড এই গ্রন্থটাতে পাবলিশ করেছিল, ওকে। এটারই আবার দ্বিতীয়বার এটা পাবলিশ করছে 1868-তে ড্রামাটিক রোম্যান্সেস। দুটোই মনে রাখবে সাল এখানে ইম্পর্টেন্ট। টিনটান অ্যাবে চলে আসি আমরা। এই টিনটান অ্যাবের ক্ষেত্রে কম্পোজিশান ডেটটা খুব ইম্পর্টেন্ট। কম্পোজিশান ডেট মনে রাখবে 13ই জুলাই 1798। সালটা মনে রাখা খুব সহজ, কারণ লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশানের ডেট এটা। ফার্স্ট যে পাবলিকেশান হয়েছিল, ফার্স্ট এডিশন লিরিক্যাল ব্যালাডসের 1798। তোমরা জানো রোম্যান্টিক এজে শুরু হচ্ছে, তো 1798 13ই জুলাই এটাই হচ্ছে টিনটান অ্যাবের তোমার কম্পোজিশান ডেট। পাবলিকেশান সেম ইয়ারে লিরিক্যাল ব্যালাডসের ফার্স্ট যে এডিশন, ঠিক আছে, 1798। নাম্বার 13, দ্য রেপ অফ দ্য লক, ওকে, পোপের লেখা। পাবলিকেশান এটা একটা মক এপিক। পাবলিকেশান দেখো 1712। তো 5টা রয়েছে এর ক্যান্টো, 2টো ক্যান্টো আমাদের আছে সিলেবাসে। 1712 মিসেলানিয়াস পোয়েমস অ্যান্ড ট্রান্সলেশনস, এই গ্রন্থটাতে এটা পাবলিশ করেছিল 1712 সালে। আর যেটা তোমাদের কম্পোজিশান ডেটটা এখানে মনে রাখার দরকার নেই, শুধু পাবলিকেশান ডেটটা মনে রাখলেই হবে। তো ফ্রেন্ডস, এই 13টা কবিতা ছিল আমাদের 11-12 সিলেবাসে। আরও 7টা কবিতা আছে, টোটাল 20টা আছে। তো সেই 7টা কবিতা আমাদের 9-10 সিলেবাসেই ছিল। তো যারা দেখোনি আমার আগের যে ভিডিওটা আছে, এর আগের ভিডিওটা একবার দেখে নেবে, অল পাবলিকেশান ডেটস 9-10 সিলেবাসের, সেখানে দেয়া আছে সেগুলো ডিটেলসে। সেখান থেকে যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারবে, লিখে নেবে। চলো এরপরে আমরা নেক্সট 14 নম্বর টেক্সটে যাই আমার। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা চলে আসি নাম্বার 14। তো 4টে এসে রয়েছে সিলেবাসে, তার মধ্যে ড্রিম চিলড্রেনটা 9-10 সিলেবাসেও আছে। তো ড্রিম চিলড্রেন যে কম্পোজিশান পাবলিকেশান এগুলো আমি দিয়ে রেখেছি আগের ভিডিওয়, সেখান থেকে দেখে নেবে। বাকি 3টে এসে চলো করে নিই আমরা। দ্য সুপারঅ্যানুয়েটেড ম্যান চার্লস ল্যামেট, এটার পাবলিকেশান ডেটটা শুধু মনে রাখবে 1833। লাস্ট এসেজ অফ এলিয়া, তোমরা জানো যে চার্লস ল্যাম এলিয়া ছদ্মনামে লিখতেন, তো সেই লাস্ট এসেজ অফ এলিয়াতে এটা লেখা হয়েছে 1833-এ। এটা অটোবায়োগ্রাফিক্যাল, ওকে। ফ্রিডম যেটা, এটা বার্নার্ড শয়ের। এটা অ্যাকচুয়ালি কম্পোজিশান ডেটটা আমি লিখেছি, কিন্তু এটা কম্পোজিশান নয়, উনি লেখেননি এটাকে। উনি একটা স্পিচ দিয়েছিলেন, একটা বক্তৃতা দিয়েছিলেন বিবিসির ইন্টারভিউয়ে
18ই জুন 1935 সালে। তো এই সালটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে কবে এই ইন্টারভিউটা হয়েছিল, 18ই জুন 1935-এ, আর এটা পাবলিশ করেছিল 26শে জুন 1935-এ দ্য লিসনারে। ওকে, নেক্সট চলে এসো অফ স্টাডিজ। অফ স্টাডিজ বেকানের, এর কম্পোজিশন ডেটটা শুধু মনে রাখবে 1597। পাবলিকেশান ডেটটা এতটা ইম্পর্টেন্ট নয়, এটা 3বার পাবলিশ হয়েছিল, এডিট করেছিলেন উনি। তো 1597 একবার হয়েছিল, তারপরে আবার এডিট করে 1612-তে হয়, আবার এডিট করে 1625-এ উনি এটাকে পাবলিশ করেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের এসে। এবার আমরা শর্ট স্টোরিগুলো দেখে নিই নাম্বার 17 থেকে। চলো ডিয়ার ফ্রেন্ডস, চলো 17 দেখি আমরা। অ্যারাবি শর্ট স্টোরি। দেখো 4টে শর্ট স্টোরি আছে, লাগুন আর লোটাস ইটার, এটা 9-10-এর সিলেবাসেও আছে, ওই ভিডিওটাতে তোমরা দেখে নেবে, দেয়া আছে সেগুলো। অ্যারাবি আর ফ্লাই দেখে নিই আমরা। তো অ্যারাবির পাবলিকেশান হচ্ছে 1914 সালে ডাবলিনার্সে পাবলিশ হয়েছিল। ওকে, দ্য ফ্লাইয়ের পাবলিকেশান ডেটটা মনে রাখবে 18ই মার্চ 1922। দ্য নেশান অ্যান্ড অ্যাথেনিয়াম এই পত্রিকায় পাবলিশ হচ্ছে। আর 1923 সালে বুক আকারে পাবলিশ হচ্ছে, কি নাম বইটার, দ্য ডাভস নেস্ট অ্যান্ড আদার স্টোরিজ, এতে পাবলিশ হয়েছিল দ্য ফ্লাই। নেক্সট হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেল, দুটো নভেল রয়েছে তোমাদের, প্রাইড অ্যান্ড প্রেজুডিস আর ডেভিড কপারফিল্ড। প্রাইড অ্যান্ড প্রেজুডিস পাবলিশ হচ্ছে 1813-তে, ডেভিড কপারফিল্ড পাবলিশ হচ্ছে, পিরিয়ডিক্যালি পাবলিশ হয়েছিল 1849 সাল থেকে 1850 সালে, অর্থাৎ 1850-এ গিয়ে কমপ্লিট হয় পাবলিকেশান। তো এই হচ্ছে আমাদের শর্ট স্টোরি আর নভেল। তো ফ্রেন্ডস, অনেকেই তোমরা বলছো যে এই নভেলগুলো কিভাবে করব দাদা। তো প্রথম কথা হচ্ছে এই নভেলগুলো এতটাই আকারে বড় যে টেক্সট পড়ে তো তোমরা শেষ করতে পারবে না, এটা তো অসম্ভব। তো এর টেক্সটগুলো আমি পড়ে শেষ করতে পারিনি, তো আমি পড়েছিলাম কিছুটা করে, কিন্তু তোমার সময়ের অভাবে এগুলো শেষ করতে পারিনি টেক্সট পড়ে। তো এগুলো সামারি ওয়াইজ পড়ে নিয়েছি আমি। তো তোমাদেরও বলবো সামারি ওয়াইজ পড়তে পারো, কিন্তু এখন যদি শুরু করো সামারি ওয়াইজ পড়তে, এটাও খুব কঠিন হয়ে যাবে, কারণ অনেক তোমার এখানে যেমন ধরো প্রাইড অ্যান্ড প্রেজুডিস 61টা চ্যাপ্টার রয়েছে, সেই 61টা চ্যাপ্টারের সামারি পড়াটাও তো খুব কঠিন হয়ে যাবে এখন, তাই না? আবারে তোমার ডেভিড কপারফিল্ডে 64টা রয়েছে, তাহলে এখন যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ না পড়ে ওভারঅল একটা স্টোরিটার সামারি পড়ে নিতে পারো, এই দুটো কোশ্চেনের যে লেভেল আসছে 9-10 এসেছে সেই লেভেলে যদি দেয়, তাহলে সামারি ওয়াইজ পড়লেই হয়ে যাবে, প্রবলেম আসবে না আশা করছি। তো চলো এরপরে আমরা দেখি 21। ডিয়ার ফ্রেন্ডস, 21 ম্যাকবেথ, 22 রাইডার্স টু দ্য সি। তো এর সাথে সাথে তোমরা জানো যে আরও দুটো আমাদের রয়েছে ড্রামা রয়েছে, আর্মস অ্যান্ড দ্য ম্যান, সি স্টুপস টু কঙ্কার, এগুলো 9-10-এর সিলেবাসেও ছিল, সেখানে তোমরা ওই ভিডিওটাতে দেখতে পেয়ে যাবে পাবলিকেশান ডেট, কবে স্টেজ হয়েছে, এগুলো পড়ে নেবে। এই দুটো ড্রামা দেখে নিই আমরা। ম্যাকবেথ, এর পাবলিকেশান ডেট হচ্ছে 1623, তোমরা জানো দ্য ফার্স্ট ফোলিওতে পাবলিশ হয়েছিল। কম্পোজিশান ডেট নিয়ে মতবিরোধ রয়েছে, সেই জন্য ওটা প্রয়োজন নেই করা। স্টেজ কবে হয়েছে? 1606-এ প্রথম বিফোর দ্য কিং, এটা হ্যাম্পটন কোর্টে প্রথম স্টেজ হয়েছিল। আর পাবলিকের সামনে, অর্থাৎ পাবলিকলি প্রথম এটা 1611-তে বিফোর দ্য পাবলিক হয়েছিল এপ্রিল মাসে গ্লোব থিয়েটারে, সবার জন্য এটা তোমার স্টেজ হয়েছিল প্রথম। ওকে, রাইডার্স টু দ্য সি, এর পাবলিকেশান ডেটটা মনে রাখবে 1903 সেপ্টেম্বর, সামহেন পত্রিকাতে এটা পাবলিশ হয়েছিল, ইয়েটসের পত্রিকা তোমরা জানো। স্টেজ হচ্ছে 25 ফেব্রুয়ারি 1904, প্রথম এটা মলসওয়ার্থ হল ডাবলিনে এটা প্রথম তোমার স্টেজ হয়েছিল। তাহলে এই তোমার ড্রামাগুলোর ক্ষেত্রে পাবলিকেশানের সাথে সাথে এর যেটা প্রোডাকশানের ডেট, অর্থাৎ প্রথম স্টেজ কবে হয়েছিল সেটাও মনে রাখতে হবে, কোন থিয়েটারে হয়েছিল সেটাও মনে রাখতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল 22টা আমাদের টেক্সট। বাকি যে 12টা টেক্সট রইল সেগুলো 9-10-এর সিলেবাসই রয়েছে, তোমরা আগের ভিডিওটা থেকে দেখে নিতে পারবে। তো দেখা হবে আবার পরীক্ষার পর। এখন আর আমাকে রিকোয়েস্ট করো না যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস বানান, ডেভিড কপারফিল্ডের ওপরে বানান, এখন আর আমি ভিডিও আনতে পারছি না, সময় হবে না। এরপরে আবার আমি হাজির হব তোমাদের সামনে পরীক্ষার পরে, এবং আমরা একটা রোড ম্যাপ তৈরি করব ইন্টারভিউর জন্য। একটা সিরিজ নিয়ে আসবো, আমি একটা সিরিজ নিয়ে আসবো ডেমনস্ট্রেশনের জন্য। তাছাড়াও আমার প্ল্যানিং রয়েছে যে তোমাদের নিয়ে আমি গুগল মিটেও ক্লাস করাবো, সেখানে ডেমনস্ট্রেশন, ইন্টারভিউ সেগুলো আমাদের চলবে, এরকম প্ল্যানিং আছে, জানি না হবে কি না। তবে ইন্টারভিউর যে সিরিজটা আসবে সেটা সবার জন্য ওপেন থাকবে, ওপেন টু অল, ফ্রি থাকবে।
কিন্তু যেটা আমি ডেমনস্ট্রেশনের ভিডিও করব, যে সিরিজটা বানাবো, সেটা আমাদের মেম্বার্সদের জন্য থাকবে, মেম্বার্স অনলি থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সকলে। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড। থ্যাংকস ফর ওয়াচিং।